তাহলে মাই স্টুডেন্ট, আমি সকলের স্বার্থে পরীক্ষার প্রস্তুতি নিয়ে যে কথা বলছি আর কি, আমরা আশা করছি আজকে ক্লাস করার পরে আগামী কাল থেকে আমরা আরো অনেক বেশি নব উদ্যমে আমরা নিজের স্টাডিটাকে চালিয়ে যেতে পারবো বা শুরু করবে, এটা আমি আশা করছি প্রত্যেকে সেভাবেই করবে। আমি সবাইকে রিকোয়েস্ট করছি এই জন্যই, কারণ পরীক্ষাটা গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা, এবং খুব সত্যি কথা এই স্কুল সার্ভিস পরীক্ষাটা তো নয়, এটা পিএসসি পরীক্ষা। পিএসসি পরীক্ষার ক্ষেত্রে যেটা হয়, একটা বিষয় হচ্ছে পরীক্ষার চাকরির সম্মানটা অনেক বেশি, নিরাপত্তা বেশি, এবং অনেক বেশি আপনার পে স্কেলটাও বেশি গ্রেজুয়েট লেভেলের পরীক্ষা। কিন্তু এখানে যেহেতু পিএসসি স্কুল সংখ্যা কম, তাই এখানে রিক্রুটমেন্টটা কম, কিন্তু রিক্রুটমেন্টটা অনেক নিট অ্যান্ড ক্লিন হয় এবং ভালো মানের পরীক্ষা আর কি। এবং স্কুল সংখ্যা কম হওয়ার কারণে এখানে কম্পিটিশনটা বেশি। তাহলে আমি ধরে নিতে পারি যে একটা একটা পোস্টের জন্য কম করানো হলো কি আপনার 2000-3000 ছেলে মেয়ে কম করানো হলো, কম্পিটিশন থেকে যাবে 1:2000 ধরে নিতে হবে আর কি। এই যে বিষয়টি, অর্থাৎ আমাদের যদি সব মিলে 150 সিট থাকে, আমি উদাহরণ দিয়ে বলছি বাংলায়, তা সেক্ষেত্রে 50,000 পরীক্ষার্থী হবে বা তারও বেশি পরীক্ষার্থী হবে। তুমি কথা শোনো, দেখো এখানে তুমি জয়েন তনুশ্রী ইউ টিপলে তুমি পেয়ে যাবে। ফলে আপনার এই যে মানে প্রচুর পরীক্ষার্থী এবং সেই তুলনায় সিটের সংখ্যা কম, তাই আমাদের প্রস্তুতি লেভেলটা কিন্তু বাড়াতে হবে অনেক উচ্চ মানের, অনেক মানে আপনার গভীর এবং নিবিড় অনুশীলনটা খুব জরুরি, না হলে কিন্তু হবে না। আমি বারবার এই কথা আমি ক্লাসের আগেও বলেছি, আজকেও বলছি আপনার সবার জ্ঞাতার্থে, যাতে আমরা আর একটু কনসাসলি পড়াশোনাটা করি, যাতে আপনার আমরা সত্যি পেয়ে যাই। এবং হয়তো ভয় পাওয়ার কিছু নেই। পিএসসি পরীক্ষার প্রশ্নপত্রের মধ্যে একটাই জিনিস থাকে, সেটা আমি বলছি একটু মাথায় রাখো, পরীক্ষার কোশ্চেন থাকে অনেক বেশি বুদ্ধিদীপ্ত, কিছুই না, যেমন আর টেক্সট খুব খুঁটিয়ে পড়বে, টু দা লাইন টু দা ওয়ার্ড পড়বে, শুধু না মুখস্থ করবে। বিষয়টা এরকম মাত্রার, মানে সার্ভিস স্টুডেন্টের পরীক্ষার ক্ষেত্রে মুখস্থ বিদ্যাটা খুব কার্যকরী। আমরা সাধারণত পড়াশোনা করে যাই, পড়ে যাওয়া আর মুখস্থ করা দুটো এক নয়। মুখস্থ দরকার কিন্তু, অর্থাৎ মুখস্থ যদি না করতে পারি তাহলে কিন্তু আপনার সার্ভিস পাওয়ার চাপ হয়ে যাবে আর কি। যতদূর সম্ভব কি করতে হবে আমাদের, যতদূর সম্ভব মুখস্থ বিদ্যা আশ্রয় নিতে হবে আর কি। মুখস্থ বিদ্যা আশ্রয় নিলে সেক্ষেত্রে আমরা অনেক বেশি আপনার রাইটলি আনসার করতে পারবো এবং স্বল্প সময়ের মধ্যে উত্তর ফিরতে পারবো আর কি। সেই জন্য মুখস্থ বিদ্যার আশ্রয় নাও, এবং বারবার একটা জিনিস খেয়াল রাখবে, রাখতে কোশ্চেন গুলো করবে, বিশেষ করে এখন কম্পিটিশন লেভেলটা বেশি, তো এই জন্য কোশ্চেনের মানটা একটু অন্য মাত্রায় নিয়ে যাবে। কিছুই না, একটা গল্প পড়বে, দেখে নেবে গল্পের মধ্যে দৃশ্য কি কি আছে, দৃশ্যগুলো মেলানো প্রশ্ন হবে। একটা গল্প পড়বে, যেমন আমি নিজেই তোমাদের জ্ঞাতার্থে গিরগিটি গল্পটা পড়ছি আর কি, এর আগে পড়েছি, খুব বিলক্ষণ জানা আমার মায়া এবং প্রণবের গল্প আর কি। ফলে বিলক্ষণ জানা, এটা কলেজ সার্ভিসে আছে, আমি তো আর একবার দেখে নিচ্ছিলাম, ঠিক ওখানটা দেখছিলাম যে দৃশ্য কি কি আছে, একটা চরিত্র তার পোশাক কেমন আছে, তার অঙ্গভঙ্গি কেমন, সে কোন দিকে তাকিয়ে আছে, বিভিন্ন পজিশনে আর কি, বা বিভিন্ন প্রেক্ষাপটে। কোশ্চেন কিন্তু এমনই হবে, এমন কিছু না। একটা চরিত্র কোথাও প্রেজেন্ট হচ্ছে, সঙ্গে সঙ্গে তার বাহ্যিক মানে পোশাক আশাক, বাহ্যিক ভঙ্গি, তার বাচন ভঙ্গি, বিভিন্ন উপমা, এই সমস্ত লেভেল থেকে প্রশ্নটা হবে, আর কিছু না। আমি যে কোশ্চেন গুলো তোমাদের জ্ঞাতার্থে তৈরি করছি আর কি, তোমাদের স্বার্থে আর কি, ফলে তোমাদের স্বার্থে তৈরি করছি, যাতে সব মিলিয়ে আমরা কি করতে পারি, যে এই জাতীয় কোশ্চেন গুলিতে আমরা আনসার করতে পারি আর কি। তাহলে একটা গল্প যখন পড়বো আমরা, এ টু জেড গল্পটাকে আমরা প্রথম রিডিংটা দিয়ে নেব, নেওয়ার পরে এত নিবিড় পাঠ করব যে সেই গল্প থেকে যে কোনো ক্ষেত্র থেকে যেন আমি কোশ্চেন আনসার সহজে করতে পারি। এবং আমি বারবার দেখে নেব, তারপরে গল্পটা পাঠ করার পরে মানে স্কেল ফেলে দেখব যে গল্পের মধ্যে বিভিন্ন প্রেক্ষাপট, কোন ঋতু দিয়ে শুরু হচ্ছে, গল্প প্রথমে কি, প্রথম চরণ কি, শেষ চরণ কি,
এবং গল্পের প্রেক্ষাপটে আমরা আর কি পাচ্ছি, চরিত্র কারা, তাদের বিভিন্ন অভিনয়, বিভিন্ন দৃশ্য, প্রত্যেকটা জায়গাগুলোকে আমরা পাট 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 করে খাতা তৈরি করে তুলে নেব আর কি। যদি আমরা ওই কাটা ছাড়া যারে বলে সেই লাশ কাটা ঘরে যেমন কি বডিটা কি করা হয়, কাটা ছাড়া করা হয়, ঠিক একই ঢঙেই ওই গল্পটাকে আমাদের কাটা ছাড়া করতে হবে। এবারে খাতা নিয়ে বসতে হবে, রাখ খাতা নিয়ে দেখতে হবে গল্পের মধ্যে কি উপমা কি আছে, ফল ফুল কি আছে, গাছপালা কি আছে, নদ নদী কি আছে, এই গল্পটাকে এইভাবে না আর কি। শুধু টানা পড়ে গেলাম, তনুশ্রী মিট করবে প্লিজ, রুমের আওয়াজ আসছে। তনুশ্রী ভাদুরিয়া একটু মিট করে নিও। তাহলে গল্পটা আমরা পড়ার পরে দেখে নেব যে গল্পের প্রেক্ষাপট যেভাবে বলছি আমি, প্রত্যেকে গল্পটা পড়বে, গল্প কবিতা হোক উপন্যাস হোক, এই ঢঙে আপনার সঙ্গে রাখাতা নিয়ে বসতে হবে এবং স্কেল নিয়ে বসতে হবে, বাংলা কথা আর কি। টোটাল মেপে মেপে দেখতে হবে গল্পের মধ্যে কতগুলো শব্দ আছে, কোন চরণে কি বক্তব্য আছে, একটা চরণের আরেক চরণের কি প্রেক্ষাপটের পরিবর্তন কি, মানে খুব গভীর অভিনিবেশ সহকারে যদি দেখা যায় তবেই গল্পটা তোমার নখদর্পণে আসবে এবং অনেক সময় প্রয়োজন। দ্যাট মিনস একবার পড়তে যদি আমার 1 ঘন্টা বা আধা ঘন্টা লাগে, সে গল্প নিয়ে বিচার বিশ্লেষণ সমালোচনা আলোচনা ভাবনা চিন্তা করতে আরো 20 ঘন্টা লাগবে, তবেই গল্পটা তোমার সহজ হবে। এই যে 20 ঘন্টা দিতে পারো তবেই পসিবল সেই গল্প থেকে এনি কোশ্চেন সলভ করা, নাহলে হবে না। যা আমরা শুধু পড়ে পড়ে যাচ্ছি আর ভাবছি বোধহয় জগৎ উদ্ধার করে ফেলবো, নেভার, কখনই না। যার জন্য পড়ার স্টাইল আমি একটু বলে দিলাম। পিএসসি পরীক্ষার প্রশ্নপত্র এমনটি হবে, আর কিচ্ছু না, শুধু গোলক ধাঁধা। স্কুল সার্ভিসও তাই করবে। তার কারণ হচ্ছে যে পরীক্ষার্থী বেশি, নেগেটিভ মার্কিং এর জায়গা নিয়ে আসবে, সঙ্গে এই জায়গাগুলো করবে। যার জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করছি, পড়ো বেশি, তার থেকে রিভিশন দাও আরো বেশি, আরো বেশি রিভিশন দেবে এবং সঙ্গে রাফ খাতা সঙ্গে পাশে থাকবে। যেখানে মনে হবে এবং কোশ্চেন নিজে নিজে বানাবে, যেখান থেকে প্রশ্ন হতে পারে, এখান থেকে কোশ্চেন হতে পারে, এই ঢঙের আমি কোশ্চেন করা শিখে দিচ্ছি আমার প্র্যাকটিস সেটের মধ্য দিয়ে বা প্রশ্নের মধ্য দিয়ে। সেটা ফলো আপ করে নিজে কি করবে, আপনার কোশ্চেন বানাবে, অর্থাৎ নিজে থেকে রাফ খাতা রেডি হবে আর কি। যেন সেকেন্ড বার গল্পটা খুব বেশি খুলতে না হয়। আমি আমার যে বইটা পড়ছি আর কি, সে বইটা যদি দেখানোর সুযোগ দেখাতাম, টোটাল কাটা ছাড়া করে ফেলেছি আমি। আমি নিজে করেছিলাম অনেক আগে যখন আমি নিজে পড়েছিলাম আর কি। এখন সবে রিভিশন দিচ্ছি বা চোখ বোলাচ্ছি আর কি। এমন কোন জায়গা নেই সেখানে আমার পেনে টাচ পড়েনি আর কি। এবং যত রকম প্রশ্ন হতে পারে মেবি সবটাই আমার কি পারফেক্ট নোট ডাউন অন্য কোনো খাতায় বা ওই পেজের সাইটে। ফলে এই ঢঙে কিন্তু আমরা পড়ব। আমি জাস্ট একটা পড়ার ওয়ে বলে দিলাম, আউটলেটটা আউটলেটটা বললাম, সেইভাবে যেন আমরা প্রত্যেক পড়াশোনাটা করি, তা নাহলে কিন্তু হবে না। বারবার সবাইকে জিজ্ঞেস করছি, প্রথম থেকে একটু অন্য দৃষ্টিভঙ্গিতে যেন আমরা দেখা শুরু করি। সবাই পড়ছি আমিও পড়ছি নয়, নেভার, তাহলে কখনো হবে না। নিজের পড়ার ঢংটাকে প্রথম পাল্টে নাও এবং রিভিশনটা খুব বেশি বেশি রাখো। এটা হচ্ছে আলটিমেট আমার বলা বক্তব্য আর কি। দীপ্তি দাস একটু পরে এসছে, আমি কি বললাম আলটিমেট বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। কিভাবে পড়তে বললাম একটা গ্লান্স বলো তো, অল্প কথায়, 1-2 কথায়। স্যার বললেন যে সে মানে মুখস্থ বিদ্যার আশ্রয় নিতে হবে, আর যাতে মানে যেখান থেকে কোশ্চেন হোক না কেন আমরা আনসার করতে পারি। আর আমি এখান থেকে স্যার ক্লাসটা শুনেছি। আচ্ছা, এবং আমি আরো সঙ্গে তোমার সাথে যোগ করছি, আগে যা বললাম, পড়বে যত বেশি, ভাবনা চিন্তা তত বেশি করবে সেই গল্পটা নিয়ে, সেই কবিতা নিয়ে অনেক বেশি, সেটাকে নিয়ে কি চোখ ফেলো, দেখো বারবার ওটা নিয়ে আলোচনা সমালোচনা এসো। আমার একটা জিজ্ঞাসা আছে। বলো স্যার, পিএসসি কি নেগেটিভ মার্কিং থাকে? নেগেটিভ মার্কিং এখন সরকার নতুন করে নোটিফিকেশন কি নিয়ে আসবে তার উপর ডিপেন্ড করবে, এখনো অবধি ছিল না এর আগে অবধি, ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে নতুন করে ধরে নিতে হবে সেটা নেগেটিভ থাকবে। আর নেগেটিভ মার্কিং নিয়ে এত ভয় পাওয়ার আমি কারণ বুঝি না আর কি। নিয়ে তোমাদের মধ্যে হয়তো আমি তো বলছি পড়াশোনার কথা। হ্যাঁ স্যার। নেগেটিভ জায়গাটা ভাবনা যে তোমাদের মধ্যে কাজ করে আমি বুঝি না, আমাদের সময় সব ভাবনা ছিলই না। নেগেটিভ থাক না কেন, আমি তো পজিটিভ, তাহলে আবার নেগেটিভের চিন্তা কোথায়? আমি কখনো ভুল আনসার করবো না এবং কোশ্চেন আমার জানা বাইরে কিছু আসবে না।
এটা খুব বিফ্যাক্ট। আমি পরীক্ষা দিয়ে হল থেকে বেরিয়ে এসে আমার বরাবর একটা স্বভাব ছিল আর কি, মাদ্রাসায় মাধ্যমিক লেভেল থেকে আর কি, পরীক্ষা দিয়ে হল থেকে বেরিয়ে এসে সবাই দৌড়ে চলে আসে, আমি কখনো চলে আসি না, রুম থেকে বেরিয়ে আসার পরে দাঁড়িয়ে যাই, দাঁড়িয়ে গিয়ে অলরেডি ভাবতে শুরু করি আমার এই পরীক্ষায় দিয়ে এলাম সব থেকে কম পেলে আমি কত পেতে পারি আর সর্বোচ্চ কত নম্বর পেতে পারি। আমার কোশ্চেনের ডান দিকে বা বাম দিকে কর্নারে আমি নোট ডাউন করতাম, করে দেওয়ার তারপর আসবো আর কি। আমাকে পরীক্ষক সব থেকে খারাপ দিলে এত নম্বরে কম আমার দিতে পারেই না কখনো, আমি এত নম্বরে কখনো কম পাবো না আর কি। প্রয়োজনে টিচার পায়ে জড়িয়ে ধরবে, গিয়ে বলবো আমার এত নম্বর কম হতে পারে না, এবং সর্বোচ্চ তিনি দয়ালু হলে এর বেশি আমার দিতেও পারেন না, মেজারমেন্ট করবো এবং সর্বোচ্চটা কাছাকাছি গিয়ে নম্বরটা পাবো। এই যে আমার মনোবল, কনফিডেন্স, বলে দেবো আমি এত নম্বর পাবো, আমি 60 কে 70 কে 80 বলে দেবো আমি, তার কাছাকাছি আমি গিয়ে হয়তো 2-1 নম্বর ডিফারেন্স হতে পারে। তাহলে এই যে কনফিডেন্স লেভেল এখানেই, পড়াশোনার মাত্রা আমাদের তেমনই ছিল আর কি। হ্যাঁ স্যার। বুঝতে পারছেন না, শুরু যদি করি তার শুরুই করবো আর কি, এখনো সে জেদ আছে আর কি। যদি মনে করি এখন এই শুরু করে ক্লাস শুরু করেছি, আগামীকাল সকাল 6টা অবধি পড়বো, তাই পড়েই যাবো আর কি। যদি এখনো টিললাম মনে করি এই ক্লাস শুরু করলাম কাল সকাল 6টা পর্যন্ত টিললাম, একভাবে পড়বো আর কি, সূর্যোদয়ের আগ অবধি পড়বো, এই জেদ থেকে আমাকে সরাতে পারবে না কেউ। এই জায়গাটা তো তোমাকে পাইয়ে দেবে, এটাই দরকার নিজের মধ্যে, যে যেই সদিচ্ছা, যে প্রবল সৎ কাজে সদিচ্ছা, আমি খারাপ কাজে বলছি না, এটা আমরা করেছি, এটা করেছি বলে বোধহয় সফলতম জায়গায় আসতে পেরেছি। এবং এই দীক্ষা, এই শিক্ষা আমরা পেয়েছি আমাদের শিক্ষা গুরু থেকে আর কি। সেই জন্য বলছি পড়বে যতটা বেশি, ভাববে, ভাবনা চিন্তা তার বেশি করবে সেটাকে নিয়ে, সেই টেক্সটটাকে নিয়ে অনেক বেশি ভাবো। জানি না তোমাদের এই ধরনের কথা আছে ভাবনা চিন্তা, আমি এখন কোশ্চেন জিজ্ঞেস করলে উত্তর দিতে পারবে না অনেকে, কারণ ওই পড়ছে বালিশ মাথায় দিয়ে বা বালিশ হেলান দিয়ে একটু হলো মানে রস পাঠ করার টাইপের পাঠ করছি, এমনটি করলে সার্ভিস হবে না। বিষ্ণুভাই মৌসুমীতে আশ্রয় নিতে হবে এবং সঙ্গে সঙ্গে বুদ্ধিদীপ্ত ভাবনা নিয়ে সেই টেক্সটের মধ্যে, সেই গল্পের মধ্যে, সেই উপন্যাসের মধ্যে একদম ডুব দিতে হবে। টোটাল গবেষণা, গবেষণা ধর্মী মেন্টালিটি পড়াশোনা ছাড়া আজকের দিনে সার্ভিস আর হবে না। যারা পেয়েছে, যারা পাচ্ছে, যারা মাদ্রাসায় ক্ষেত্রে নিজেদেরকে উজাড় করে দিয়েছিল তারা পেয়েছে 100%। মাদ্রাসায় কিন্তু যে রিক্রুটমেন্ট হয়েছে, যে প্রসেস রেজাল্ট আউট হয়েছে, অত্যন্ত স্বচ্ছ হয়েছে, আমি অন্তত মনে করি। কারণ যারা পড়াশোনা করেছে তারা পেয়েছে, আমি একটু দেখছি আর কি, যারা দোদুলবান জায়গায় ছিল তারা পায়নি। তাহলে পড়ুয়া ছেলেমেয়েরাই পেয়েছে, ডেডিকেটেড ছেলেমেয়েরাই পেয়েছে। আমাদের সেই জায়গা তৈরি হতে হবে সেইভাবে, এবং সেই শ্রেণীর ছেলেমেয়ে কিন্তু অলরেডি এক শ্রেণী অলরেডি হয়ে গেছে, তারা নিজেকে উজাড় করে দিচ্ছে আর কি। আমি জাস্ট ক্লাসের শুরুতে হয়তো অতিকথন হচ্ছে মনে হচ্ছে, আমি এই জন্য বললাম, আমি যে লিঙ্ক দিয়েছি সেই লিঙ্কের রেসপেক্টে দেখছি মার্কস কিন্তু ভালো না, ম্যাক্সিমামের মোর দ্যান পুয়ার রেজাল্ট। তার মানে আমি অলরেডি বুঝে নিলাম যে পড়াশোনার গতিবিধি সব প্রথম থেকেই খুব ঢিলেমি, আর এই ঢিলেমি মানসিকতা নিয়ে কিন্তু সার্ভিস হবে না। আমি খুব বিফ্যাক্ট ওপেন কথা বলতে ভালোবাসি, বলেও বলছিও তাই, মানে অকারণে আকার কল্পনা নিয়ে চলতে লাভ নেই, যে প্রথম থেকে পাওয়ার মানসিকতা নিয়েই মাঠে নামো। এটা আমি সকলকে রিকোয়েস্ট করে আমি আজকে মূল টপিকে ফিরে আসছি। ঠিক আছে স্যার। চল আমি প্রথমে আপনার আমাদের পড়া যেগুলো ছিল আর কি, যে টেক্সট কৃষ্ণকান্ত উইল এবং মেঘনাদ কাব্য, এগুলো নিয়ে আমি একটু আলোচনায় আসছি। প্রথমে মেঘনাদ কাব্য নিয়ে কথা বলি। মেঘনাদ কাব্যের 3টি সর্গ আমাদের পাঠ্য আছে, চতুর্থ, ষষ্ঠ এবং নবম। এর মধ্যে থেকে আমি যে লিঙ্কটা দিয়েছি সেটা চতুর্থ সর্গ থেকে মূলত, মানে মধ্যাহ্ন কোশ্চেন চতুর্থ সর্গের উপরে ডিপেন্ড করে রেখেছি, কারণ প্রথম থেকেই আমি লিঙ্কটা রেডি করার চেষ্টা করেছি। ফলে মেঘনাদ কাব্য চতুর্থ সর্গ অ্যাটলিস্ট পড়াশোনা করেছি আমরা, কে কে আছে এর মধ্যে একটু কথা বলি। মেঘনাদ কাব্যের চতুর্থ সর্গ একটু পড়াশোনা করেছি, এর মধ্যে আছে কে?
অথবা পড়েছি প্রবলেম কোথায়, এমন যদি কোন জায়গা থাকে আমাকে বলতে পারো, আমি নিশ্চয়ই সে জায়গায় ব্যাখ্যা বিশ্লেষণে সলভে আসবো। কারণ যেহেতু কাপড়ের ভাষা একটু হলো তুলনামূলক আমাদের অনেক কাছে দুর্বোধ্য মনে হয় আর কি, সেই জন্য বললাম। আমরা কি পড়েছি, এমন কেউ আছে এখানে যে মেঘনাদ কাব্য পাঠ করেছি আর কি? আমি কিন্তু ওখানে রুটিনে দিয়ে রেখেছি পড়া আর কি। সোনালী পড়েছো কি? না স্যার, পড়া হয়নি। কেন, কারণ কি? স্যার আমার এখনো বইটাই আমি জোগাড় করতে পারিনি। ডাউনলোড করে নাও। হ্যাঁ, করে নেব। সঞ্চিতা, সঞ্চিতা শুনতে পাচ্ছ? হ্যালো স্যার। পড়েছো? হ্যাঁ হ্যাঁ স্যার, পড়েছি, হালকা করে পড়েছি হালকা করে পড়লে স্যার, হালকা করে পড়া হয়েছে। হালকা করে পড়লে কি হবে? আচ্ছা স্যার, ঠিক ভালো করে পড়ে নেবো। নিবিড় পাঠ করো, হালকা ভারী বলে কিছু নেই, ভীষণ ভাবে পড়ো, ভীষণ ভাবে পড়ো। তোমাদের মধ্যে হ্যাঁ, সাবজেক্ট পড়ার ইচ্ছা আছে, আমার তো যেন মনে হয় না। ভীষণ একটা তাগিদ থাকবে না? আমার বন্ধুরা তোমাদের আমি এখানে পড়া পড়ে দেই আর কি, আমি একটু তোমাদের হয়ে পড়াশোনা করে দেই, আমার মনে হয় মাঝে মাঝে আমার তোমাদের পড়ার গতিবিধি দেখে আর কি। কিন্তু তা তো হয় না কখনো, বা পসিবল না। প্লিজ একটু নিজেরা পড়ি। হ্যাঁ স্যার। আচ্ছা, মেঘনাদ কাব্যের আমি এই জন্য পড়তে বলছি, মেঘনাদ কাব্য থেকে ইন্টারভিউ বোর্ডে গেলে কিন্তু ওরা জিজ্ঞেস করবে, ওরা যে কোনো জায়গাতে কিন্তু আপনার কণ্ঠস্থ ওরা উচ্চারণ করবে আর কি, মানে লাইন নিজেরা থেকে বলবে, তারপর চরণ কি পরের লাইন তোমাকে বলতে হবে, নাহলে বিবাদ বাড়বে খুব আর কি। যার জন্যই আমরা বিশেষ করে মেঘনাদ কাব্যটাকে বেশি মাত্রায় গুরুত্ব দেবো, নাহলে সমস্যা। এটাই বারবার রিকোয়েস্ট করছি। আমি 20টা কোশ্চেন দিয়েছি মেঘনাদ কাব্য থেকে, কম বেশি আমরা আনসার করেছি। আমি এখন আবার আরো 10টা কোশ্চেন তোমাদের স্বার্থে প্র্যাকটিস করতে দিচ্ছি আর কি। প্রত্যেকে লিখি আমরা, এবং লেখার পরে আমি আনসারে ফিরবো টোটালটা টেক্সট অনুযায়ী, ঠিক আছে? আমি বারবার বলছি, পরে ক্লাসে আমাকে কথা না বলতে হয়, বা এই সমস্ত কথা নিয়ে আমি আর কথা বাড়াবো না আর কি। আমি এরপরে চাইবো যে আপনার মূল টেক্সটে ফিরে আসতে বেশি বেশি আমরা প্র্যাকটিস করতে আর কি। চলো আমরা প্রত্যেকে নোট ডাউন করি। মেঘনাদ কাব্যের 4র্থ সর্গের উপরে ডিপেন্ড করে আমি কোশ্চেন রাখছি আর কি। 10টা কোশ্চেন পরপর দেবো, এবং সেগুলো আমরা সলভে ফিরবো আর কি। লিখবে প্রত্যেকে প্লিজ। লিখবো আমরা প্রথমে কোশ্চেন, নমি আমি কবিগুরু তব পদাম্বুজে বাল্মীকি। নমি আমি কবিগুরু তব পদাম্বুজে বাল্মীকি। আমি জলটাতে একটা কোশ্চেন আজকে করলাম যদিও। নমি আমি কবিগুরু তব পদাম্বুজে বাল্মীকি। নমি আমি কবিগুরু তব পদাম্বুজে বাল্মীকি। এখানে কবিগুরু কে? এখানে কবিগুরু কে? দ্যাট মিন্স এই চরণটির মধ্যে এই যে কবি বলছেন নমি আমি কবিগুরু তব পদাম্বুজে বাল্মীকি, এখানে কবিগুরু কে? আমি অপশন দেব না, আনসার নিজে করতে হবে। পরে করছেন, বাল্মীকিকে কবি মধুসূদন কোন বিশেষণে ভূষিত করেছেন? বাল্মীকিকে কবি মধুসূদন কোন বিশেষণে ভূষিত করেছেন? বাল্মীকিকে কবি মধুসূদন কোন বিশেষণে ভূষিত করেছেন?
ঠিক আছে, চলো পরে কোশ্চেন, কোনো অপশন দেব না আমি, টোটালটাই টেক্সট মুখস্থের উপর ডিপেন্ড করে বলতে হবে। তারপর ভারতে খ্যাত বরপুত্র কে? ভারতে খ্যাত বরপুত্র কে? ভারতে খ্যাত বরপুত্র কে? সব টেক্সটের মধ্যে আছে। ভারতে খ্যাত বরপুত্র কে? পরে কোশ্চেন, এ বঙ্গের অলংকার হাইফেন কে? এ বঙ্গের অলংকার হাইফেন কে? পরে কোশ্চেন, রত্নরাজি কমা তুমি নাহি দিলে কমা রত্নাকর। 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 হাইফেন দিয়ে রত্নাকর বিশেষণে ভূষিত কে? রত্নাকর বিশেষণে ভূষিত কে? রত্নাকর বিশেষণে ভূষিত কে? রত্নরাজি তুমি নাহি দিলে রত্নাকর। রত্নাকর বিশেষণে ভূষিত কে? পরে করছেন, কৃপা কমা প্রভু কর আকিঞ্চনে। কৃপা কমা প্রভু কর আকিঞ্চনে। প্রত্যেকটা শব্দ থেকে কোশ্চেন করছি আমি, জাস্ট এটা তোমাদের পড়ানোর স্বার্থে, যাতে বড় বেশি করে। কৃপা কমা প্রভু কমা কর আকিঞ্চনে। আকিঞ্চন শব্দের অর্থ কি? আকিঞ্চন শব্দের অর্থ কি? পরে কোশ্চেন, কেহ বা সুরতে রথ কেহ সিধু পানে। কেহ বা সুরতে রথ, কেহ বা সুরতে রথ, সুরতে রত উচ্চারণটা হবে। কেহ বা সুরতে রত কমা কেহ সিধু পানে। এখানে সিধু শব্দের অর্থ কি? তালবসায় দীর্ঘিকার ধয়ের রসুকার সিধু। কেহ বা সুরতে রত কেহ সিধু পানে। এখানে সিধু দ্যাট মিন্স কি, মানে কি? পরে করছেন, রাশি রাশি পুষ্প বৃষ্টি হইছে চৌদিকে। রাশি রাশি পুষ্প বৃষ্টি হইছে চৌদিকে। রাশি রাশি পুষ্প বৃষ্টি হইতেছে মানে হইছে চৌদিকে, আগের পরের চরণ কি? ঠিক তার পরবর্তী চরণটা কি? পরে কোশ্চেন লিখবে, গাঁথিব নূতন মালা, গাঁথিব নূতন মালা কমা তুলি সযতনে। গাঁথিব নূতন মালা কমা তুলি সযতনে তব ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান। তারপরে কি আছে বলতে হবে। গাঁথিব নূতন মালা তুলি সযতনে তব শূন্যস্থান। পরের কোশ্চেন, রাজেন্দ্র সঙ্গমে দিন যথা যায়। রাজেন্দ্র সঙ্গমে দিন যথা যায় দূর শূন্যস্থান ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। রাজেন্দ্র সঙ্গমে দিন যথা যায় দূর শূন্যস্থান। হয়েছে, চলো আমরা এগুলো আনসার করি কুইক। দেখো আমি একটা পেজ থেকে জাস্ট কোশ্চেন করেছি,
দুটো স্ট্যান্স থেকে, দুটো প্যারা থেকেই কোশ্চেন, এতগুলো কোশ্চেন উঠে এলো আর কি। আরো প্রশ্ন করা যায়, আমরা প্রত্যেকে আনসার করি কুইক। যাদের কাছে একান্ত পড়া নেই তারা অন্তত বইটা হাতে নাও, টেক্সটটা নাও আর কি, টেক্সটটা সামনে রেখে তাকে আনসার করতে পারো কিনা, অর্থাৎ কি মাত্রায় পড়তে হবে আমি জাস্ট দুটো প্যারা বা পরিচ্ছেদ দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা রাখছি আর কি। অর্থাৎ আমরা কি মানের পড়াশোনা করি আর কি মানের পড়াশোনা করে যাওয়া উচিত চাকরি পাওয়ার জন্য, যারা আমরা পেতে চাই। কুইক প্রত্যেকে প্লিজ আনসার করবে। যাদের আমি আবার বলছি পড়া হয়নি তারা টেক্সট বই সঙ্গে নাও, টেক্সট বই দেখেই করো, দেখো তাতে হয় কি, সেই চেষ্টাটাও থাক আর কি। প্লিজ প্রত্যেক আনসার করবে কুইক। যাদের বই নেই আবার বলছি ফোন থেকে ডাউনলোড করো, এনিহাউ টেক্সট কালেক্ট করো, টেক্সট ছাড়া বিকল্প নেই। চলো সঞ্চিতা আনসার করবে প্লিজ। হ্যাঁ স্যার। বলে যাও, সলভ করি, বল। নমি আমি কবিগুরু তব পদাম্বুজে বাল্মীকি, এখানে কবিগুরু হলেন বাল্মীকি। অ্যাকচুয়ালি আমি কোশ্চেনটা বলতে গিয়ে বলছি, কোশ্চেনটা বলতে গিয়ে কোশ্চেনটা বলতে গিয়ে বাল্মীকি পর্যন্ত বলে ফেলেছি আর কি, পদাম্বুজি দিয়ে থামিয়ে দিলেই কোশ্চেনটা ঠিক ছিল। এখানে কবিগুরু বলতে অর্থাৎ কবি মধুসূদন বাল্মীকির চরণে প্রণাম জানিয়ে, ঠিক আছে, কাব্য শুরু করে চতুর্থ শ্লোক শুরু করছেন। তাই বলছে নমি আমি, মানে নমস্কার জানাচ্ছেন, প্রণাম জানাচ্ছেন, প্রণতি জানাচ্ছেন কবিগুরু তব পদাম্বুজি বাল্মীকি, হে কবিগুরু বাল্মীকি তোমার চরণ পদ্মে আমি প্রণাম করি। এটা হচ্ছে আলটিমেট মিনিং। হে কবিগুরু বাল্মীকি তোমার চরণ পদ্মে আমি প্রণাম জানাই, তুমি কবিগুরু, তুমি মানে তোমাকে আমি প্রণাম জানাচ্ছি, তোমাকে আমি স্মরণ করছি এবং আমি আশা করছি তোমার মতো আমি যেন যশস্বী হতে পারি। বিষয়টা এটাই তো, আমি তোমাকে কেন স্মরণ করছি, তুমি যেমন বাল্মীকি তোমার লেখার দ্বারা তুমি কি বলতে পারো সকলের মনে মণিকটে স্থান পেয়েছো, আমি যেন তেমনই কি সারস্বত সম্মান পাই, আমি যেন তেমনই যোগ্য সম্মান পাই, স্মরণীয় বরণীয় হতে পারি। বিষয়টা এরকমই। চলো পরে কোশ্চেন। সঞ্চিতা প্লিজ। সঞ্চিতার উদ্দেশ্যে আসছি, শুনতে পাচ্ছ গো? নেটওয়ার্ক প্রবলেম করছে কি জানি না গো। সঞ্চিতা ট্রান্সফার করো। হ্যাঁ স্যার। পরে কোশ্চেন বলে যাও। বাল্মীকিকে কবি মধুসূদন কোন বিশেষণে ভূষিত করেছেন? কবিগুরু ভূষিতনে? না গো, বাল্মীকি মানে ঠিক তারপরে চরণগুলো কবি কাব্য পড়ো, কাব্য পড়লে কি তাই পাচ্ছ? হ্যালো, হ্যাঁ বলি কাব্য পড়লে কি তারপরে চরণগুলোতে তাই আছে? না, মনে নেই। দেখো কি সুন্দর এখানে বলছে টেক্সটে, হে ভারতের শির চূড়ামণি তব অনুগামী দাস। এই যে বলছে হে ভারতের শির চূড়ামণি, তাহলে কি বাল্মীকি কি বলছেন? কবিগুরু তো বলেছেন, পরে কি বলছেন? হে ভারতের শির চূড়ামণি তব অনুগামী দাস, হে ভারতের মাথার মণি। শির চূড়ামণি মানে কি? মাথার মণি। ঠিক আছে, আমি তোমার দাস আর কি, মানে আমি তোমাকে স্মরণ করছি। এই যে ব্যাপারটা বললাম, ব্যাখ্যা করলাম,
তাহলে কি কোন বিশেষণ দিচ্ছেন এখানে? সিধু চূড়ামণি এই বিশেষণে তিনি বিশেষিত করছেন কাকে? কবি বাল্মীকিকে। এইভাবে একদম ধরে ধরে পড়তে হবে, শব্দ শব্দ ধরে ধরে। চলো তারপরে করছেন, পরে করছেন পড়ো। ভারতে খ্যাত বরপুত্র কে? কে বলো? বাল্মীকি। কাসিবেল? ভারতে খ্যাত বরপুত্র কে? বাল্মীকি। না গো, টেক্সট পড়ছি দেখো, টেক্সটে কি বলছে, আমি টেক্সটটা পড়ছি দেখো, যতটা পড়েছিলাম তারপর থেকে পড়ছি। বলছে হে কালিদাস হবে স্যার? হ্যাঁ বলো। কালিদাস হবে? উত্তর তো কালিদাস অবশ্যই। আমি টেক্সটটা ওই টেক্সট অনুযায়ী বলছিলাম। এই যে বলছে তো যে আপনার বরপুত্র যিনি ভারতী কালিদাস সমুদ্র ভাসী, বুঝতে পারছো? কালিদাস উত্তর হবে। চলো পরেরটি, পরে করছেন সঞ্চিতা, বলে যাও পরে করছেন। স্যার একটু অন্যজনাকে বলুন না, আমার একটু প্রবলেম হচ্ছে। ঠিক আছে ঠিক আছে, বলো। ফারজানাকে বলো, ফারজানা আছে, হ্যাঁ তাই তো, ফারজানা খাতুন, বলে যাও। স্যার এ বঙ্গের অলংকার কৃত্তিবাস। ডেফিনেটলি এবং অলংকার হচ্ছে কৃত্তিবাস। তারপর পরে করছেন। স্যার তারপরেরটা পারিনি, রত্নাকর আকিঞ্চন সব রত্নরাজি মানে তুমি নাই দিলে রত্নাকর, টেক্সটের মধ্যে আছে তো, শেষ ওই যে প্রথমে স্পেল বুঝতে পরিচ্ছেদ পারছি শেষের না দিকে স্যার। আছে। দেখো কি সুন্দর বলছে এখানে, আমি একটু পড়ে যাচ্ছি। হে পিত হ্যাঁ, পড়ুন। কেমনে কবিতা রসের রসে রাজহংস কুলে মিলি করি কেলি আমি না শিখালে তুমি গাঁথিব নূতন মালা তুলি সযতনে তব কাব্যোদ্যানে ফুল ইচ্ছা সাজাইতে বিধির ভূষণে বিধির ভূষণে ভাষা কিন্তু কথা পাবো দিন আমি রত্নরাজি তুমি নাই দিলে রত্নাকর কৃপা করো প্রভু আকিঞ্চনে। বোঝা গেছে কি সুন্দর পরিষ্কার এখানে বলছে আর কি। অর্থাৎ কবি বলছেন যে আমি তো মানে কাব্য সরোবরের রাজহংসের সঙ্গে কি মিলে আমি কি যে ক্রীড়া করব, সেখানে তো আমার ফুল মানে আগের লাইন ক্রীড়া করার কথা বলছে, তারপর যে কাব্য বাগিচায় যে আমি ফুল তুলবো, মানে সে ফুল তুলে মালা গাঁথার চেষ্টা করব, সেক্ষেত্রে কি প্রয়োজন? অলংকার প্রয়োজন আর কি। আমি তো দিন কোথায় পাবো সে রত্ন যাতে আমি অলংকার সজ্জিত করব, ঠিক আছে? ফলে হে রত্নাকর তুমি নাই দিলে হে প্রভু দরিদ্রকে দয়া করো আর কি, অর্থাৎ আমাকে তুমি দয়া করো। তাহলে এখানে রত্নাকর কে আসলে? আমার কথা রেসপেক্ট কি বোঝা গেল? আসলে এখানে রত্নাকর বলতে সেই কৃত্তিবাস, তাকে উদ্দেশ্য করে কবি বলছে এখানে, বোঝা গেল? এই যে রত্নাজি তুমি নাই দিলে রত্নাকর, রত্নাকর বলতে কিন্তু কৃত্তিবাসের উদ্দেশ্যেই বলছে। কারণ আগে আমরা টেক্সট পড়ে পড়ে আসছি, পড়ে এসে যা আলটিমেট ধরতে পারছি, এখানে সেই মানে কৃত্তিবাসের উদ্দেশ্যে কবি কথাগুলো বলে যাচ্ছেন মূলত আর কি, ঠিক আছে? মানে এখন ওই টেক্সট। চলো তারপর পরে করছেন। তারপরটা স্যার পারিনি, কৃপা করো কৃপা করো আকিঞ্চনে। প্রভু করো আকিঞ্চন। আকিঞ্চন মানে কি? সহজ কথা মিনিং তো। আকিঞ্চন মানে বলো, কিঞ্চন আকিঞ্চন শুনেছি। যার কেউ নেই, যার কেউ নেই। না না, তা কেন হবে? কৃপা করো নিঃস্ব আকিঞ্চন। কিঞ্চন আকিঞ্চন শব্দটা শুনুনি কখনো নাকি? কিঞ্চন শুনেছি মানে কি? কিন্তু মনে পড়ছে না অর্থটা। আরে কিঞ্চন মানে সম্পদশালী, আর আকিঞ্চন মানে গরিব দরিদ্র। নিঃস্ব 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 একই, নিঃস্ব দরিদ্র গরিব। আকিঞ্চন মানে তার কিছু নেই, হত দরিদ্র। তাহলে আমি হত দরিদ্র, আমার কিছু নেই, আমাকে দয়া করো। এই যে বলছেন কৃপা করো প্রভু করো আকিঞ্চনে, মানে আমি তো দরিদ্র, আমাকে তুই প্রভু আমাকে দয়া করো। তাহলে আকিঞ্চন মানে গরিব দরিদ্র। তারপর কেহ বা সুরতে রত, কেহ সিধু পানে। স্যার সিধু পানে অর্থ জানি না, সিধু সিধু পানে। মানে জানেন না? তালবসায় দীর্ঘিকার ধয়েশ সিধু, সিধু মানে মদ, হ্যাঁ হ্যাঁ, মদ ওয়াইন। আচ্ছা আচ্ছা। কেউ বা স্যার মানে কবিতাটা বুঝতে খুব অসুবিধা হচ্ছে আমার। কেন বলতে অসুবিধা হবে? একটু ধরে ধরে পড়তে হবে লাইনগুলো সঙ্গে। বুঝতে পারি না। আরে কি বলছে? একবারই পড়েছি। দেখো দেখো বলছে কেউ বা সুরতে রত, ঠিক আছে? হ্যাঁ, সুরতে মানে কি? এই সুরত কথা মানে কি? চেহারা যেটা সৌন্দর্য। না গো,
কেউ কেউ বা সুরাতে তাহলে রত, কেউ শুধু পানে। বুঝতে পারোনি না এই কথাটা মানে, তাই মানে তো? সুরো বলতে এখানে সুরা বুঝিয়েছে স্যার? না না না, মোটেই না, মোটেই না। কেউ বা সুরাতে রত, কেউ বা শুধু পানে। আসলে টেক্সটটা ধরতে পারছে না, মুশকিল তো এখানে। না স্যার আগের বুঝতে থেকে কি পারছি বলে না। যাচ্ছে একটু খেয়াল করো। ভাসিছে কনক লঙ্কা আনন্দের আনন্দের নীরে, পরিষ্কার। হুম, ঠিক আছে? আনন্দের নীরে মানে আনন্দের এখানে আপনার জলে আনন্দের নীরে জলে যা। কখনো ভাসছে। নীল মানে জল, আমরা হ্যাঁ। জানি। সুবর্ণ দ্বীপ মালিনী, রাজেন্দ্রাণী যথা রত্নহারা, ঘরে ঘরে বাজিছে বাজনা, নাচিছে নর্তকী বৃন্দ, গাইছে সুতানে গায়ক, নায়ক নায়কে লয়েছে, কেলিছে নায়কী, খল 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 হাসি মধুর অধরে, কেউ আবার সুরাত রতে, কেউ শুধু পানে। তাহলে আগের লাইনটা দিয়ে বুঝাতে পারলাম তো? এই যে বলে গেল না এখানে, ঘরে ঘরে বাজনা বাজছে, নর্তকী নাচছে, গায়ক গাইছে, আর নায়ক কি করছে, লয়ে মানে নিয়ে কেলি খেলা করছে নায়িকাকে নিয়ে। দ্যাট মিনস এখানে মিলনের একটা ছবি আর কি। তাহলে সুরাত মানে মিলন, বোঝা গেছে? হ্যাঁ ফিজিক্যাল স্যার। মিলনের কথা বলা হচ্ছে। তারপরেই কেউ মিলনে ব্যস্ত, কেউ মদ্যপানে ব্যস্ত। মানে টোটালটাই ও এখানে বিষয়টা হচ্ছে আপনার ব্যভিচারিতা জায়গা তুলে আনা হচ্ছে আর কি। চারিত্রিক স্খলনের দিকটা এখানে তুলে আনা হচ্ছে, বোঝা গেছে? তাহলে সুরাত মানে হ্যাঁ মিলন। স্যার। প্রত্যেকটা ওয়ার্ড পড়তে হবে, নাহলে মুশকিল। তারপরে তো বলছে তো, স্যার, দাঁড়ে দাঁড়ে ফুলে মালা গাঁথা, ফল ফুলে গৃহাগ্রে উড়িছে ধ্বজ, বাতায়নে বাতি, জনস্রোত রাজপথে বইছে কল্লোলে। পরিষ্কার একটা আনন্দ উৎসবের ছবি। দুয়ারে দুয়ারে কি হচ্ছে, ফুলের গাঁথা মালা দুলছে, আর গৃহ চূড়ায় কি হচ্ছে, পতাকা উঠছে গৃহপত্র বাড়ির চূড়ায়, রাজপথ দিয়ে জনতা এগিয়ে চলেছে। যেন কি একটা পূর্বাসী মহোৎসবে মেতে উঠেছে আর কি। ঠিক আছে? তারপরে বলছে না, রাশি রাশি পূর্ব বৃষ্টি হয়েছে চৌদিকে, চারিদিকে কি পুষ্প বৃষ্টি হয়ে চলেছে আর কি। ফলে হচ্ছে সৌরভে সৌরভে পুরিয়া পুরী, পুরিয়া পুরি। মানে পুরী সুগন্ধে ভরে ভরপুর হয়ে গেছে আর কি। টেক্সটটা পড়ো, টু দ্য লাইন টু দ্য আর্ট ধরে পড়তে হবে। বুঝতে অসুবিধা বললে হবে না, রিসেন্টলি বসতে হবে। এবং মাস্টার ডিগ্রিতে এসে পাশ করার পর এখন বুঝতে অসুবিধা বললে কি হবে? তা কি শোভনীয়? স্যার, হ্যাঁ বলো। আচ্ছা বলছি যেদিন অন্য পরের দিন ক্লাস হবে টেক্সট ধরে একটু বুঝিয়ে দিলে ভালো হতো না, লাইন ধরে। পাগল হয়ে যাবো আমি। এই নিয়মের কাপড়ে বিশেষ করে স্যার, 3টে সর্গ আমার পড়াতে হয়, তাহলে 6 মাস চলে যাবে। না স্যার বিশেষ করে প্রবলেম মেঘনাদ জায়গাটা বলতে সলভ 3টে করা স্বর্গ। যেতে পারে। না না, এটা বাচ্চাদের মতো বলো না। এটা সার্ভিস ওরিয়েন্টেড পরীক্ষা। একটা কবিতা ছোট 10 লাইন 20 লাইন হলে পড়িয়ে দেওয়া যায়, ভালো বুঝবে। একটা কবিতা তুমি বলো, নুন কবিতা বলতে পারছো না, বুঝিয়ে দিচ্ছি আমি। যে কবি এগুলো সেই ধরনের নয় তো, লং টেক্সট, আমি কথা বুঝিয়ে দেবো। এবার তুমি বলতে পারো স্যার এই জায়গাগুলো ধরতে পারেন, এগুলো বলে দেন, সেটা আলাদা জায়গা। ঠিক আছে স্যার, তাহলে আমরা পড়ে যেগুলো অসুবিধা হবে বলবো, নিশ্চয়ই সেই বলে জায়গাগুলো দেবেন। ব্যাখ্যা করার দায়িত্ব আমার। কিন্তু যদি এই তুমি বলে আমি এতক্ষণ ধরে পড়লাম, একটা পেজ মাত্র কয়েকটা লাইন পড়লাম, এইভাবে যে 14 সর্গ শেষ করতে কতটা সময় লাগবে বলো? হ্যাঁ স্যার। তা কি সম্ভব? ঠিক ঠিক না, আছে। না মানে যে পসিবল না সেটা বলে তো লাভ নেই, কারণ আমরা সার্ভিস পড়তে এসেছি। এখানে ওইভাবে সলভ করা যায় না, বিশেষ করে তারপর অনলাইন ক্লাস, একাধিক ক্লাস হলে স্কুলের মতো প্রতিদিন আমি হ্যাঁ। আধা ঘন্টা ক্লাস পাচ্ছি, একটু করে পড়িয়ে গেলাম, আলাদা জিনিস। এখানে তো তা নয়। হ্যাঁ স্যার। আমি তোমাকে আজকে ক্লাস এই ক্লাস পাচ্ছি, আমি আজকে একটা, পরের ক্লাস তো ব্যাকরণের ক্লাস, তাহলে একটা ক্লাস আমি কতটা টেক্সট পড়াবো? বরং এইভাবে টেক্সট না আরেক পড়িয়ে এইটা পড়ো, প্রবলেম সলভ করি, সঙ্গে আমি প্রশ্নপত্র প্র্যাকটিস করি, কি প্রশ্ন হতে পারে, হ্যাঁ স্যার। তাতে লাভ বেশি। স্যার আরেকটা কথা বলছি, হ্যাঁ বলো। বলছি যে পরের দিন যে ক্লাসটা হবে যদি একটু টপিকটা বলে দেওয়া হয়, মানে বাড়িতে পড়ে রাখলে সুবিধা হতো আর কি। টপিক বলা আছে গো, 8 টপিক বলা রয়েছে, রুটিন দেওয়া আছে না, কৃষ্ণমন্ত্রী আর মেঘনাদ কাব্য, এটাই টপিক তো। হ্যাঁ স্যার, কিন্তু ও তো অনেকটা হয়ে যাচ্ছে। কৃষ্ণকান্তের উইল ঠিক আছে, কিন্তু মেঘনাদ বধ 3টে যেটা স্বর্গ আছে ও তো অনেকটা। তাহলে তো বিপদ। সার্ভিস পেতে চাইছো নাকি পরের বছর নেবে, কোনটি? না স্যার, হচ্ছে না এটা মেঘনাদ বধ হচ্ছে না বলে হতে হবে গো, আগামী 6 মাসের মধ্যে পরীক্ষা, এটা ব্যাপার আছে। আমি চাইছি আগামী 3 মাসের মধ্যে সিলেবাস শেষ করতে।
এখন গুটি গুটি বাই যদি সিলেবাস শেষ করতেই আমাদের সময় লেগে যায়, তাহলে আলটিমেট ডিভিশনটা আসবে কখন? এই জন্য ফার্স্টলি গতি বাড়াও প্রথম থেকেই, না বলে কোনো শব্দ রেখো না আর কি। খাওয়া ঘুমটাকে বাদ দাও যতদূর সম্ভব, দিয়ে আপনার মরবে না, চিন্তা নেই। ফলে স্টাডি করো, হচ্ছে না বললে তো হবে না, হওয়াতে হবে। আমি একটা টপিক দিলাম, দিয়ে মেজারমেন্ট করে যেতে গেলে সিলেবাসটা অনেক আপনার লং টার্ম সময় নিয়ে লেগে যাবে, সিলেবাস শেষ হবে না। আর তাই যদি হয় তাহলে প্র্যাকটিস পর্বে আসা যাবে না। এই জন্যই এক সপ্তাহে দুটো টেক্সট পড়বে সেটা হবে না, তাই হয় তত্তর করে পড়ে গেল। এবারে এবারে ঠিক কি একবার একটা টেক্সট পড়া হয়ে গেলে কি তার সব উত্তর হয়ে তোমার জানা হয়ে যাবে তা তো নয়, আবার রিভিশনে আসা হবে, তখন আর একটু সলভ হবে। এইভাবে দেখবে একটু একটু করে আমরা একটা পূর্ণাঙ্গ জায়গায় পৌঁছাতে পারছি, বুঝতে পারছি। সেই জন্যই গতিটা প্রথম থেকে নাও, চাপটা নাও। প্রথম থেকে হালকা দিলাম, তোমার ঘুমাতে যেতে শুরু করলে, তাহলে অন্যের সাথে তুমি কোথায় ডিফারেন্স হলে, কোথায় এগিয়ে থাকলে তুমি সার্ভিসের ক্ষেত্রে? সবাই তো পাবে না, এটা তো ঠিক। তাহলে আমি কেবল রয়ে যাব নিষ্ফল আর হতাশার দলে, সেটা কি চাইছো? কি সঞ্চিতা, তাই তো নাকি? তাহলে গতি বাড়াও, আর পূর্ণ করবে না। কি কথাটা কি বললাম? সেই জন্যই হতাশা দলে নয়, বরং জয়ী মানে যারা জয়ী হবে সেই দলে তুমি থেকে যদি চাও তাহলে গতি বাড়াও, নাহলে মুশকিল। আমি সব জানি তোমাদের সমস্যার কথা, কি বৃত্তান্ত, পসিবল কি না, কিন্তু পসিবল করতে হবে। সেই জন্য তো সার্ভিস পরীক্ষার জন্য মানে সার্ভিস পরীক্ষার জন্য অলরেডি মেন্টালি ঠিক করেছে এবং শুরু করেছে আর কি, এটা একাডেমিক পরীক্ষা না। তাই এতদিন যেভাবে পড়াশোনা করে এসছো সেই গতানুগতিক অভ্যাসটা ত্যাগ করো, একটু নতুন ভাবে ভাবো। আমি ভাবাতে আসলে সাহায্য করছি, মানে তোমরা যে ভাবো তার জন্য আমি সাহায্য করছি ভাবতে আর কি। এইভাবে ভাবো একটু নিজেদেরকে, দেখবে হয়ে গেছে। পসিবল বলে কিছু নেই, তুমি আমাকে দায়িত্ব দাও এবং আমাকে পরীক্ষা নেওয়ার 1 সপ্তাহ পরে আমি দেখো কি করে দেই আর কি। আমাকে নতুন দুটো টেক্সট দাও আর কি, সব কাজ কাম বাদ দিয়ে আমি শুরু করি, দেখো কতটা আমি সাকসেস লাভ করি আর কি। নিশ্চিত, কে বলে পারবো না। 500 প্রথম প্রতিশ্রুতির মতো উপন্যাস, 540 পেজের উপন্যাস সম্ভবত 4 দিনে পড়ে ফেলেছি আর কি। তাহলে সেখানে তো পাতলা একটা কৃষ্ণাদ্র উপন্যাস আর কি, তাও বিভিন্ন কাজকর্মের মধ্য দিয়ে 4 দিনে পড়ে ফেলেছি। গতি বাড়াতে হবে খুব। পসিবল সমস্যা থাকবেই, তোমার পড়ার পরেও সমস্যা অনেক থাকবে, তার জন্য প্র্যাকটিস। আমার কথাই মানে কি বিতশুদ্ধ হওয়ার কিছু নেই, খারাপ লাগার কিছু নেই, প্র্যাকটিস করবে আমরা, আসে নাহলে হবে না। বারবার বলছি আর কি, গতি না বাড়িয়ে উপায় নেই। কারণ অনেক কিছু শুধুমাত্র টেক্সট নিয়ে পড়ে থাকলে হবে না, সাহিত্য ইতিহাস আছে, ব্যাকরণ আছে, কম জায়গা, এবং সাহিত্য ইতিহাসে ঢুকলে তো পাগল হয়ে যাবে, তার তথ্যের শেষ নাই। এসব কভারেজ কবে দেবে? সময় তো আমাদের অল্প। এবং খুব মজার বিষয় হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে সার্ভিস পরীক্ষা হচ্ছে না বলে আমাদের মধ্যে কি একটা অলসতা, একটা আপনার ওই হেজিনেস চলে এসছে আর কি, সেই গতি আমরা হারিয়ে ফেলেছি। ফলে সেই খোল নলচে বদল করে নতুন ভাবে শুরু করা এবং সার্ভিস পাওয়ার ক্ষেত্রে কতটা নিজে পেছন নিতে হবে বোঝা এবারে। তাই হতাশার দল থেকে বেরিয়ে আসতে গেলে অবশ্যই পড়ো। আমি জানি, আমি হিসাব করেই পড়াটা দিয়েছি। যারা সত্যি পড়াশোনা করবে আমার মতো করে ভেবে তারা পারবে, আর যারা সেই দলভুক্ত হতে পারবে না তাদের সমস্যা অনেক হবে আর কি। আমি চোখে চশমা যে পাওয়ারটা সেট করে দিয়েছি, ওই পাওয়ার দিয়ে দেখো সলভ হয়ে যাবে। আমি জানি যে এই পাওয়ারের দিয়েই এই দৃষ্টিতে এতদূর দৃষ্টি যাবে আর কি, সেইভাবে দিলাম। প্লিজ মন্তব্য না রেখে একটু পড়ো। আচ্ছা, প্রথম প্যারা একটা আপনার বই কার আছে জানো কাছে আমাদের? একটু আমি মিনিমাম একটু হলো পড়ে মানে পড় আমি সলভ করে দেই। কার আছে বই সঙ্গে? সঞ্চিতা বা সরঞ্জনা, কারো কি টেক্সট বই আছে মিনামত কাব্য? এখন নাই, আমি খাতা দিয়ে পড়েছি, পর্বটা সিলেক্ট করেছি কিন্তু বুঝতে পারিনি সবকটা। বললাম না, কি বললে?
আমার কাছে পিডিএফ ছিল, তো তো ওটা আমি মানে বইটা তো এখনো জোগাড় করতে পারিনি, তা আমি তুলেছি খাতায়, ঠিক আছে স্যার, খাতায় তুলে ওটা আমি পড়েছি। আচ্ছা পড়ো পড়ো, সেখানে থাকলে পড়ো, আমি কথা প্রবলেম বলে দিচ্ছি আর কি, পড়ে যাও যদি থাকে তাহলে পড়ো। স্যার তো অনেক বড় আছে, ফোনটা আপনাকে বলবো অনেক প্রথম বড় থেকে তো আছে। প্রথম থেকে পড়ো না, একটু একটু শুনি আমি, বা অন্যরা আমার কথা শুনে আপনার সলভ করে নিতে পারবে। প্রথম তারপরে দুটো প্রশ্ন ছিল স্যার, প্রশ্নটা করে দেন একটু। প্রশ্ন করে নিয়ে 9 বলো। নম্বর হচ্ছে, গাঁথিব নতুন মালা তুলি সযতনে তব ড্যাশ শূন্যস্থান এগুলো কাব্যোচ্চারণে এগুলো টোটাল আমাদের। টেক্সটের মধ্যে রয়েছে, আর Next. সলভ করতে হবে হ্যাঁ, না এই বইয়ের মধ্যে। আচ্ছা আচ্ছা, এটা আমি বই থেকে দিয়েছি। ড্যাশ মানে শূন্যস্থান, হ্যাঁ বই তারপর থেকে শব্দটা কি, দিয়েছেন। ওটা টেক্সট পড়লেই তো হয়ে যাবে, ওটা আলাদা করে সলভ করার দরকার হবে না, ঠিক আছে? আচ্ছা ওগুলো আচ্ছা। শূন্যস্থান কি, পরে চরণ কি, এগুলো তো বইয়ের প্রশ্ন, বুঝলে না? শব্দার্থ হ্যাঁ স্যার। হলে সেগুলো কঠিন। হুম। আচ্ছা যাই হোক, তারপরে আপনার পড়ো একটু দেখি শুনি, নাকি আমাকে পড়তে হবে কোনটি? স্যার আপনি পড়ুন, মানে আমার বই খাতার লেখা আছে তো। মুশকিল হচ্ছে কারোর কাছে বই নাই, আমি যে পড়বো আর কি, মানে সব তো শুনবে আর ভুলবে আর কি, এটাই তো ঘটবে, এটা হলে তো মুশকিল। যাক, প্রথম যে পরিচ্ছেদ আছে তার প্রথম পরিচ্ছেদের শেষ অংশের অংশটুকু আমি পড়ছি আর কি, যতটা আমরা পড়লাম, যে আপনার সৌরভে পুরী জাগে লঙ্কা আজি, তারপর অংশতে পড়ছি আমি, জাগে লঙ্কা আজি নিশীথে, মানে আজকে রাত্রে লঙ্কা জেগে আছে আর কি। ফিরে নিদ্রা দুয়ারে দুয়ারে, তার মানে কি, নিদ্রা দেবী দুয়ারে দুয়ারে কি, ফিরে নিদ্রা দুয়ারে দুয়ারে, অর্থাৎ নিদ্রা দেবী দুয়ারে দুয়ারে ঘুরছে, কিন্তু কোথাও তার প্লেস হচ্ছে না, কারণ সে বৃথা ফিরছে বা বিফল মনরত হয়ে ফিরছে, কারণ একটাই, লঙ্কা আজকে জেগে আছে, তাই নিদ্রা দেবী সেখানে নিজেকে ঠাঁই করাতে পারছে না, তাই বলছে যে ফিরে নিদ্রা দুয়ারে দুয়ারে, ফিরে নিদ্রা দুয়ারে দুয়ারে, কেহ নাই সাধে তারে, পশিতে আলয়ে বিরাম বর প্রার্থনে, অর্থাৎ গৃহে তাকে প্রবেশের মানে জন্য কেউ ওয়েলকাম জানাচ্ছে না, দ্যাট মিন্স লঙ্কা আজকে জেগে আছে, তাই নিদ্রা দেবীকে তারা কেউই আহ্বান জানাচ্ছে না। খুব পরিষ্কার। দেখো, মারিবে বীরেন্দ্র ইন্দ্রজিৎ কালী রামে, মারিবে লক্ষণে সিংহনাদে খাদাইবে শ্রীগাল সদৃশ বৈরী দলে সিন্ধু পারে। খুব পরিষ্কার আর কি, কালকে কি মারিবে বীরেন্দ্র ইন্দ্রজিৎ কালী রামে, মানে আগামীকাল বীরশ্রেষ্ঠ ইন্দ্রজিৎ কি করবে, যুদ্ধক্ষেত্রে রামকে হত্যা করবে, মারবে, আর কি করবে, সিংহনাদে খাদাইবে শ্রীগাল সদৃশ বৈরী দলে সিন্ধু পারে, বৈরী দল মানে শত্রু দল, অর্থাৎ সিংহের মতো গর্জন করে কি করবে, সে আপনার শত্রু দলকেই, আপনার শিয়াল সদৃশ, শিয়ালের মতো শত্রু দল যারা যারা লুকিয়ে চুরি এসছে নদী পেরিয়ে, তাদের খেদাইয়ে দেবে, মানে তাড়িয়ে দেবে, সিন্ধুর ওপারে, নদী সাগরের ওপারে তাকে তাড়িয়ে দেবে, কে দেবে, বীরশ্রেষ্ঠ মেঘনাদ, ঠিক আছে? আনিবে বাঁধিয়া বিভীষণে, আর বিভীষণকে কি করবে, বেঁধে নিয়ে আসবে। পলাইবে ছাড়িয়া চাঁদের রাহু, আর সেই মানে কি বলে, মানে রাহু পালাবে চাঁদকে ছেড়ে দিয়ে আর কি, সহজ কথা। জগতের আঁখি ডুবাবে দেখিয়া পুনঃ সে সুধাংশু ধনে, ঠিক আছে? সে সুধাংশু ধনে, যে সুধাংশু শব্দের মিনিং এখানে আমরা জানতে হবে, ঠিক আছে? তাহলে কি বলছে, সুধাংশু মানে চাঁদ, আমরা সকলে জানি, তাহলে কি বলছে, জগতের আঁখি জুড়াবে দেখিয়া পুনঃ সে সুধাংশু ধনে, অর্থাৎ যে আপনার এই যে ঘটনার কথা বলা হচ্ছে এখানে, যে জগতের আঁখি জুড়াবে দেখিয়া, অর্থাৎ জগতের আঁখি চোখ জুড়াবে কি দেখে, মানে আবার সে সুধাংশু ধনে, অর্থাৎ সেই চাঁদকে দেখে জগতের চোখ আবার জুড়াবে আর কি, ঠিক আছে? যে চাঁদ অলরেডি রাহু গ্রাসে গ্রস্ত হয়ে পড়েছে আর কি, আচ্ছন্ন হয়ে পড়েছে।
মানে আগের ঘটনাটা কিন্তু নিয়ে এসছে, ওই জন্য বলতে প্রবলেম হতে পারে। দেখো, আশা মায়াবিনী পথে ঘাটে ঘরে দ্বারে দেউলে কাননে গাইছে গো এই গীত আজি রক্ষপুরে, কেননা ভাসিবে রক্ষ আহ্লাদ সলিলে। খুব সুন্দর কথা বলছে এখানে, যে মায়াবিনী আশা আর লঙ্কার পথে ঘাটে মন্দিরে বাগানে সর্বত্রই এই গীত গাইছে। আর কি হচ্ছে, কেননা ভাসিবে রক্ষ আহ্লাদে সলিলে, রাক্ষসরা তবে আনন্দের সাগরে কেন ভাসবে না। অর্থাৎ রাক্ষসদের আজকে আনন্দের দিন, আজকে মেঘনাদ গর্জন করে গর্জে উঠে সেই বৈরী শৃগাল সদৃশ রামচন্দ্র লক্ষণ তাদেরকে খেদাইয়া দেবে, তাড়িয়ে দেবে। এ বড় সৌভাগ্যের দিন কাদের কাছে? রাক্ষসদের কাছে। তাই তারা আজকে কি নিদ্রাহীন বা বিনোদ্র রজনী যাপন করছে। নিদ্রা দেবী তাদের ঘরে ঘরে কি স্থান পাচ্ছে না। খুব সুন্দর, এই যে সেই যে সেটারই উৎসবের ছবি আমরা একটু আগে পেলাম। এই সবাই কি আনন্দ মেতে আছে, কেউ মদ খাচ্ছে, কেউ নারী সংসর্গে লিপ্ত আছে, কেউ বাজনা বাজাচ্ছে, পতাকা উঠছে। এই যে বিষয়টি একটা উৎসবের আমেজ। অর্থাৎ লঙ্কাপুরী যেন তারা কি আসলে জয় করছে। বিষয় যেটা হচ্ছে, খুব মজার বিষয় হচ্ছে, আগে 3 নম্বর অনুচ্ছেদ মানে 3 নম্বর স্বর্গের বিষয়বস্তু যদি না আমার জানা থাকে, চতুর্থ স্বর্গে এসে বুঝতে প্রবলেম। এগুলো তো ধারাবাহিক মানে পরিচ্ছেদ, যার জন্য এখানে হয়তো আমাদের বুঝতে প্রবলেম হচ্ছে আর কি। তবে চতুর্থ স্বর্গ হচ্ছে সবথেকে ক্লাসিক স্বর্গ। এখানেই এসে পাঠক একটু নিঃশ্বাস ফেলে নিঃশ্বাস নিতে পারে। সমগ্র মেঘনাদ কাব্যের মধ্যে চতুর্থ স্বর্গ হচ্ছে ক্লাসিক পর্ব, এটা মনে রাখবে, এটা কোশ্চেন হয়। কারণ টোটাল মেঘনাদ কাব্য যে 3 দিন 2 রাত্রি যুদ্ধ, আপনার সেই যুদ্ধের ক্ষেত্রে আপনার যে এখানে আমরা যুদ্ধের দামামা শুনতে পাই টোটাল মেঘনাদ কাব্য জুড়ে, সেখানে 9টি স্বর্গের মধ্যে একমাত্র চতুর্থ স্বর্গে এসেই পাঠক একটু ড্রামাটিক রিলিফ অনুভব করেন, একটা নাটকীয় তৃপ্তি অনুভব করেন। যুদ্ধের দামামা থেকে এই স্বর্গটা একটু ব্যতিক্রম। এখানে যুদ্ধের দামামা বিশেষ পাবো না আমরা, প্রথম দিকে একটু পেলেও পরে গিয়ে সেটা আর নেই। কারণ সবটাই এবার আমরা দেখবো সীতা এবং সরমার কনভারসেশন, কথোপকথন, ডায়ালগ। তাই এখানে যুদ্ধের বাতাবরণ নেই। একটা কোশ্চেন পরীক্ষা হয়ে থাকে, আমি সেটা এই ক্লাসের মাধ্যমে জানিয়ে দিচ্ছি যে মেঘনাদ কাব্যের কোন স্বর্গে পাঠক একটু ড্রামাটিক রিলিফ অনুভব করেন বা একটু হলো মেন্টালি শান্তি অনুভব করেন। যুদ্ধের বাতাবরণ, বাতাসে বারুদের গন্ধ নেই কোন স্বর্গে? সেটা হচ্ছে চতুর্থ স্বর্গ, যেটা আমরা এখন পাঠ করছি আর কি। এটা মনে রাখি, এবং যে ঢঙে আমি পড়ছি এইভাবে রহস্যায়িত পাঠ করতে হবে। শব্দ ধরে ধরে পাঠ করো, দেখবে কাব্যটা অত্যন্ত ভালো লাগছে। নিঃসন্দেহে ভালো মানের কাব্য, তো ভালো লাগারই কথা। যাদের আমাদের পড়ার অভ্যাস নেই তাদের একটু সমস্যা হচ্ছে, শব্দগত সমস্যা হতে পারে, সেক্ষেত্রে ডিকশনারি সাহায্য নিতে হবে। তারপরও প্রবলেম হলে আমাকে বলবে, যে পরিচ্ছেদ যে জায়গায় সমস্যা নিঃসন্দেহে আমি ব্যাখ্যা করে দেব। কিন্তু আমি যেভাবে পড়ছি এভাবে পড়তে গেলে অনেকটা সময় সাপেক্ষ বিষয়, সেই জন্য সবটাকে পড়া সম্ভব হচ্ছে না। তবে পড়তে পারলে আমার ভালো লাগে, কিন্তু সেটা তো ইচ্ছা থাকলে উপায় নেই। তাই আমি অনুরোধ করছি নিজেরা পড়াশোনা করো, এবং সেখান থেকে আমি প্রশ্ন উত্তর প্র্যাকটিস মধ্যে বেশি আসি, তাতে সার্ভিস পরীক্ষাটা আমি এগিয়ে থাকতে পারি। ঠিক আছে, তাহলে আমি আপাতত চতুর্থ স্বর্গ এবং কিছুমাত্র উইল এই দুটিকে আবার আমি পাঠ্য রেখে বা হোমটাস্ক রেখে আমি ক্লাস শেষ করছি। আশা করি আমরা নিবিড় অনুশীলন করবো প্রত্যেকেই, এবং যেভাবে যে ঢঙে বলেছি শব্দ ধরে ধরে পড়বো, প্রত্যেকটা লাইন টু দ্য ওয়ার্ড পড়বো, এবং যত বেশি পড়বো তত বেশি রিভিশন দেব, এবং যত বেশি পড়বো তার থেকে বেশি ভাবনা চিন্তা করবো, ভাববো বেশি, এবং নানান ঢঙের প্রশ্নপত্র খাতায় প্র্যাকটিস টুকে রাখবো, তথ্য টুকে রাখবো, যেন আমাকে সেকেন্ড বার টেক্সটটা না দেখতে হয়। অর্থাৎ এই ধরনের মেন্টালিটি নিয়ে আমরা অত্যন্ত জেদি মানসিকতা নিয়ে পড়াশোনা করি, আশা করি আমরা নিশ্চয়ই সফল কাম হবো আর কি। আমি টোটাল ক্লাস রেকর্ডিং করেছি, যারা পরে এসে তারা শুনে নেবে কি ঢঙে কিভাবে পড়তে বলেছি, সেই মানের পড়াশোনা আমার প্রত্যেকেই করি আর কি। কোন এক্সকিউজ নয়, চাকরি পরীক্ষা কোনো এক্সকিউজ চলে না। সমস্যা প্রত্যেকের, সেগুলোকে সামনে নিয়ে আসবে না, সমস্যাকে পাশে রেখে আমরা এগিয়ে চলি দুরন্ত ঘোড়ার ন্যায়। ঠিক আছে।